বেশ, আমরা শুরু করব গ্রামার ট্রান্সলেশন মেথড, যাকে পপুলারলি জিটিএম বলা হয়। এই জিটিএমটা কি? এটাকে ধরা হয় সবচেয়ে ওল্ডেস্ট মেথড। এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেথডস অফ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং। মানে ফরেন ল্যাঙ্গুয়েজকে পড়ানোর ক্ষেত্রে গ্রামার ট্রান্সলেশন মেথডকে এটাকে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেথডস হিসেবে ধরা হয়। ওয়ান অফ দ্য oldest methods of foreign language teaching। মানে ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে গ্রামার ট্রান্সলেশন মেথডকে একটা ওল্ডেস্ট মেথড হিসেবে ধরা হয়। মানে অনেকগুলোই ওল্ডেস্ট মেথড আছে, ঠিক আছে? সেই ওল্ডেস্ট মেথডের মধ্যে এটাকেও কিন্তু ধরা হয়। এরপরে যদি কোশ্চেন করেন যে আবার অন্যান্য কি কি ওল্ডেস্ট মেথডস আছে, আমি সেক্ষেত্রে বলবো যে গ্রামার ট্রান্সলেশন মেথড এটা অরিজিনেটেড হয়েছে। আবার বলছি, গ্রামার ট্রান্সলেশন মেথড এটা অরিজিনেটেড হয়েছে, মানে এটা এসেছে ফ্রম দ্য ক্লাসিক্যাল মেথড, ক্লাসিক্যাল মেথড থেকে, ঠিক আছে? আবার বলছি, এটা এসেছে কোত্থেকে? ক্লাসিক্যাল মেথডস থেকে। ক্লাসিক্যাল মেথডের মাধ্যমে কি শেখানো হতো? ক্লাসিক্যাল মেথডের মাধ্যমে দুটো জিনিস শেখানো হতো। আবার বলছি, ল্যাটিন ভাষা আর গ্রিক ভাষা। আবার বলছি, তাহলে পুরোনো দিনের একটা মেথড চলতো ভাষা শিক্ষার ক্ষেত্রে। এই মেথডটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড বা ক্লাসিক্যাল মেথড এটা কি? এটা হলো ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। অর্থাৎ কোনো একটা ভাষাকে শেখানোর জন্য যে মেথড বা যে স্ট্র্যাটেজি, সেটাই হলো, মানে তার মধ্যে একটা হলো গ্রামার ট্রান্সলেশন মেথড, এবং আরেকটাকে আমি বলছি ক্লাসিক্যাল মেথড। ওকে, এই ক্লাসিক্যাল মেথড এটা এনসিয়েন্ট পিরিয়ডে হয়েছিল, অর্থাৎ প্রাচীন যুগে হয়েছিল, এবং এই মেথডটা ব্যবহৃত হতো দুটো ভাষাকে শেখানোর জন্য। একটা হলো ল্যাটিন এবং আরেকটা হলো গ্রিক। মন দিয়ে শুনবেন, একটা হলো ল্যাটিন আর একটা গ্রিক। ওকে, মনে রাখতে হবে এই মেথডটা, ক্লাসিক্যাল মেথডকে বলা যেতে পারে এ হচ্ছে অ্যানসেস্টর। অ্যানসেস্টর মানে পূর্বসূরি। পূর্বসূরি মানে আমরা, আমাদের যে বাবা, আমাদের যে দাদু, তারা হলেন আমাদের অ্যানসেস্টর, বা আমাদের পরবর্তী যে জেনারেশন, ঠিক আছে, তারা হলো আমাদের সাকসেসর। তাই অ্যানসেস্টর মানে যারা আমাদের আগে, সাকসেসর মানে যারা আমাদের পরে। তাই আমরা এই ক্লাসিক্যাল মেথডকে ধরে নেব এটা হলো অ্যানসেস্টর। এটা কার অ্যানসেস্টর? অ্যানসেস্টর অফ জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথডের অ্যানসেস্টর, রাইট? এই জিটিএম এমনিতে 19th সেঞ্চুরিতে এটা পপুলার হয়েছিল। তাহলে জিটিএম কে আমরা কি বললাম? ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেথডস অফ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং। যখনই এই কোয়েশ্চেনটা এলো, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেথডস অফ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং, তার মানে ফরেন ল্যাঙ্গুয়েজকে টিচ করার জন্য অনেক মেথড ইউজ হয়। তার মধ্যে একটার নাম লিখলাম আমরা ক্লাসিক্যাল মেথড, আর একটার নাম লিখছি আমরা জিটিএম, মানে গ্রামার ট্রান্সলেশন মেথড। কি নাম? গ্রামার ট্রান্সলেশন মেথড। এরকম একটা মেথড হয় যার নাম ডিএম বা ডাইরেক্ট মেথড। এগুলো সব কিন্তু, হ্যাঁ, সব কিন্তু ওল্ডেস্ট মেথডস অফ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং। ডাইরেক্ট মেথড, যেটা 19th সেঞ্চুরির শেষ দিক থেকে খুব পপুলার হয়েছিল, বা রিডিং মেথড, রিডিং মেথড, ঠিক আছে, বা এএলএম বা অডিও লিঙ্গুয়াল মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড।
ঠিক আছে, এটসেট্রা করে আমরা ছেড়ে দিলাম, এটসেট্রা করে আমরা ছেড়ে দিলাম। এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা বলতে পারি ভেরিয়াস টাইপস অফ মেথডস। এগুলো সব ওল্ডেস্ট মেথডস। এগুলো ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য কাজে লাগে। এখন আমরা চলে আসব আবার জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথডে। আমরা বললাম যে বেশ কিছু ট্রেডিশনাল মেথড আছে বা বেশ কিছু ওল্ডেস্ট মেথড আছে ফরেন ল্যাঙ্গুয়েজকে শেখানোর জন্য। তার মধ্যে একটা হলো গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা অরিজিনেটেড হয়েছে, মানে এটা এসছে থেকে? এটা এসেছে এই ক্লাসিক্যাল মেথড থেকে। অর্থাৎ যে ক্লাসিক্যাল মেথডকে ব্যবহার করা হয় ল্যাটিন শেখানোর জন্যে, গ্রিক শেখানোর জন্যে। আবার বলছি, যে ক্লাসিক্যাল মেথডকে ব্যবহার করা হয় ল্যাটিন শেখানোর জন্যে, গ্রিক শেখানোর জন্যে। ঠিক আছে, আবার বলছি, ল্যাটিন এবং গ্রিক যখন শেখানো হতো, এগুলোকে শেখানো হতো গ্রামারের মাধ্যমে, ল্যাটিন এবং গ্রিককে শেখানো হতো ট্রান্সলেশনের মাধ্যমে। তার মানে ক্লাসিক্যাল মেথড, এই জিনিসটাকে আমরা বুঝবো। ক্লাসিক্যাল মেথডে কোন দুটো ল্যাঙ্গুয়েজকে শেখানো হচ্ছে? আমরা ক্লাসিক্যাল মেথডে দুটো ল্যাঙ্গুয়েজকে দেখলাম, একটা হলো ল্যাটিন এবং আরেকটা হলো গ্রিক ল্যাঙ্গুয়েজ। আর এই দুটো ল্যাঙ্গুয়েজকে কিসের মাধ্যমে শেখানো হচ্ছে? শেখানো হচ্ছে নাম্বার ওয়ান, গ্রামারের মাধ্যমে শেখানো হচ্ছে, আর নাম্বার টু, ট্রান্সলেশনের মাধ্যমে শেখানো হচ্ছে। গ্রামারের মাধ্যমে শেখানো হচ্ছে এবং ট্রান্সলেশনের মাধ্যমে শেখানো হচ্ছে, মানে শেখানো হতো আর কি। এই যে গ্রামার এবং ট্রান্সলেশনের মাধ্যমে ল্যাটিন এবং গ্রিক এই দুটো ভাষাকে শেখানোর প্রচেষ্টা হতো পুরোনো দিনে। ঠিক আছে, বিফোর 19th সেঞ্চুরি, বিফোর 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরির আগে। ঠিক আছে, এখন হচ্ছে, আবার বলছি, এই টেকনিকটা অর্থাৎ ল্যাটিন এবং গ্রিককে গ্রামার এবং ট্রান্সলেশনের মাধ্যমে শেখানো, এই টেকনিকটা, এই অ্যাপ্রোচটা পরবর্তী ক্ষেত্রে বিবর্তিত হয়ে গ্রামার ট্রান্সলেশন মেথড তৈরি হচ্ছে। এবং বেশ কিছু, শুধু গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয়, ইংলিশ থেকে ফ্রেঞ্চ থেকে জার্মান, এই যে ফরেন ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই ফরেন ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে সম্ভব হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমি আসছি এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি রকম। তাহলে আগে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের আমরা বেশ কিছু দিককে নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে ডেফিনিশনে আমরা যাচ্ছি না, ডেফিনিশনের শেষে যাব, আগে আলোচনাটা শেষ করে দিই। আমি প্রথমে একটা ওয়ার্ড লিখলাম, আমি সেই ওয়ার্ডটা হচ্ছে অরিজিন। অরিজিন মানে সূত্রপাত, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড কোথায় শুরু হয়েছিল। আমরা বুঝলাম এটা শুরু হয়েছিল সেই ক্লাসিক্যাল মেথডে, classical method of foreign language teaching, more particularly Greek language and Latin language, সেখানে এই মেথডের সূত্রপাত। এই মেথডটা কখন পপুলার হয়েছিল? এই মেথডটা পপুলার হয়েছিল ইন 19th সেঞ্চুরি। এই মেথডটা কখন পপুলার হয়েছিল? এটা 19th সেঞ্চুরিতে পপুলার হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে এই মেথডটাই ডমিনেন্ট মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ছিল ডাইরেক্ট মেথড পপুলার হওয়ার আগে। মানে যখন থেকে ডাইরেক্ট মেথড রাইজ করে গেছে, আবার বলছি, যখন থেকে ডাইরেক্ট মেথড রাইজ করে গেছে, তারপর থেকে এই মেথডটা একটু লেস পপুলার হয়ে গেছে। ওকে, ডাইরেক্ট মেথড, আবার বলছি, এটা ডেভেলপ করেছে লেট 19th সেঞ্চুরিতে। ডাইরেক্ট মেথড ডেভেলপ করেছে কখন? লেট 19th সেঞ্চুরিতে। এই ডাইরেক্ট মেথড হচ্ছে, ইট ইজ এ রিঅ্যাকশন আগেনস্ট জিটিএম, অর্থাৎ জিটিএম এর বিরোধী, জিটিএম এর আগেনস্টে যাচ্ছে। বোঝা গেছে? আমরা দুটোকে নিয়ে আলোচনা শেষে করছি। ম্যাক্সিমিলিয়ান বার্লিজ, ঠিক আছে, এবং তিনি এই, তিনি একজন লিঙ্গুইস্ট ছিলেন, তিনি একজন বিখ্যাত ভাষাবিদ ছিলেন, আমি পরে নামটা বলছি। ঠিক আছে, তিনি
এই ডাইরেক্ট মেথড বা ন্যাচারাল মেথড, এই মেথডটাকে তিনি পপুলার করেছিলেন। তাহলে আমি ডাইরেক্ট মেথডের টাইমটা কখন বললাম? লেট 19th বললাম। আর এটা ডিউরিং 19th, এটা ডিউরিং 19th, ইটস বিকেম পপুলার ইন দ্য 19th সেঞ্চুরি। আর ডাইরেক্ট মেথডটাকে বললাম লেট 19th সেঞ্চুরি। অর্থাৎ এটাই ছিল ডমিনেন্ট মেথড অফ ল্যাঙ্গুয়েজ। It was the dominant, it was the dominant method of language. It was the dominant method of language before the rise of, before the rise of the direct method, right? Direct method এর rise এর আগে it was the dominant method of language before the rise of the direct method. আর যখন এই ডাইরেক্ট মেথডের কথা এলো তখনই আমি দুটো কথা বলে রাখছি, এই দুটো কথা একটু পাশে নোট নিয়ে রাখতে লাগবে। যে ডাইরেক্ট মেথড এটা ডেভেলপ হয়েছিল, ডাইরেক্ট মেথড মানে ডিএম, এটা ডেভেলপড হয়েছিল ইন দ্য লেট 19th সেঞ্চুরি। এটা ডেভেলপ হয়েছিল লেট 19th সেঞ্চুরিতে, এটা ডেভেলপড হয়েছিল, এখানে পিটা মিস হয়ে গেছে, DEVELOPED, আই এম সরি, DEVELOPED, এটা ডেভেলপ হয়েছিল লেট 19th সেঞ্চুরিতে। এটা এই মেথডটা এটাকে পপুলারাইজ করেছিলেন বিভিন্ন ধরনের লিঙ্গুইস্টস, তার মধ্যে একজনের নাম বললাম ম্যাক্সিমিলিয়ান বার্লিজ। ঠিক আছে, এই ডাইরেক্ট মেথড ইট ওয়াজ পপুলারাইজড বাই, পপুলারাইজড মানে এই মেথডটাকে খুব পপুলার করেছিলেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের লিঙ্গুইস্টস, আবার বলছি বিভিন্ন ধরনের লিঙ্গুইস্টরা পৌঁছে দিয়েছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন ম্যাক্সিমিলিয়ান বা ম্যাক্সিমিলিয়ান, MAXIMILIAN, ম্যাক্সিমিলিয়ান, BERLITZ, বার্লিজ, ম্যাক্সিমিলিয়ান বার্লিজ, তিনি পপুলারাইজ করেছিলেন ডাইরেক্ট মেথডটাকে। হি পপুলারাইজড, ইউ নো হোয়াট, দ্য ডাইরেক্ট মেথড। আমরা ডাইরেক্ট মেথডে পরে আসছি। এই ডাইরেক্ট মেথড হচ্ছে ইট ইজ এ রিঅ্যাকশন अगेंस्ट গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে এখন অবধি আমরা জিটিএম নিয়ে কি জানলাম? যে জিটিএম হচ্ছে ক্লাসিক্যাল মেথড, অর্থাৎ যখন ল্যাটিন এবং গ্রিক শেখানো হতো বিফোর 19th সেঞ্চুরি, তখন গ্রামার এবং ট্রান্সলেশনের উপর মানে ভিত্তি করে, অর্থাৎ ব্যাকরণ এবং ট্রান্সলেশনের উপর ভিত্তি করে যেমন ভাবে শেখানো হতো, এক্ষেত্রেও তাই হচ্ছে আর কি, হ্যাঁ কি না? তাই এটাকে আমরা বলতে পারবো যে জিটিএম এর বেসিক ফাউন্ডেশনটা ক্লাসিক্যাল মেথডের উপর ডিপেন্ড করছে, নাম্বার ওয়ান। ঠিক আছে, এটা পপুলার হয়েছিল 19th সেঞ্চুরিতে, এবং আমরা বললাম যে ডাইরেক্ট মেথড পপুলার হওয়ার আগে অবধি, অর্থাৎ বিফোর দ্য রাইজ অফ দ্য ডাইরেক্ট মেথড, ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারবো, ততদিন অবধি এই মেথড খুব, তোমার কি বলবো, খুব পপুলার ছিল আর কি, খুব পপুলার ছিল। এই মেথডের মাধ্যমে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে টিচার, বুঝতে পারছো, তিনি এক্সপ্লেন করবেন, অর্থাৎ একজন শিক্ষক তিনি গ্রামার এবং ভোকাবুলারিকে বোঝাবেন স্টুডেন্টদের নেটিভ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ স্টুডেন্টরা যে ভাষায় কথা বলে, টিচার সেই ভাষায় তিনি ওই ফরেন ল্যাঙ্গুয়েজটাকে পড়াবেন। মানে কেউ ইংলিশ পড়াবেন বাংলাতে, কেউ ইংলিশ পড়াবেন বাংলাতে, কখন? যখন তার ক্লাসের ছাত্রছাত্রীরা শুধুমাত্র বাংলা ভাষাতেই বেশি স্বচ্ছন্দ বোধ করবে, অর্থাৎ তিনি কোনো বিদেশি ভাষা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সাহায্যে তিনি পড়াবেন না, তিনি পড়াবেন ছাত্রদের কথ্য ভাষায়, ছাত্রদের নেটিভ ল্যাঙ্গুয়েজে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? অর্থাৎ জিটিএম যেটা বলছে, গ্রামার ট্রান্সলেশন মেথড যেটা বলছে, যে ক্লাসরুমে ছাত্র শিক্ষকের মধ্যে যে ইন্টারাকশনটা হবে, যে কথাবার্তাটা হবে, সেই কথাবার্তাটা যাতে করে মাদার টাঙ্গে হয়, মাতৃভাষাতে হয়, এতে পরে কি হবে, এই কনসেপ্টটা
স্টুডেন্টের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে এবং যে আইডিয়াটা সেই আইডিয়াটা পুরোপুরিভাবে ক্লিয়ার ক্রিস্টাল হয়ে যাবে। ঠিক আছে? জিটিএম তাহলে প্রথমে কি বললো? গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা গুরুত্ব দিল কিসের উপর গুরুত্ব দিল? মাদার টাঙ্গের উপর গুরুত্ব দিল, নেটিভ ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দিল। যে টিচার তিনি এক্সপ্লেন করবেন গ্রামার থেকে ভোক্যাবস সমস্ত কিছু স্টুডেন্টদের নেটিভ ল্যাঙ্গুয়েজে। ক্লাসরুমের মধ্যে যে ইন্টারাকশন চলবে বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, এই ইন্টারাকশন কিন্তু মাদার টাঙ্গের উপর বেশ করে এগোবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, গ্রামারের যে রুলগুলো থাকবে, এক্সকিউজ মি, গ্রামারের যে রুলগুলো, সেই রুলগুলোকে টিচার কি করবেন? সেইগুলোকে তিনি শুরুতে বলবেন। গ্রামার রুল, যেহেতু গ্রামার ট্রান্সলেশন মেথড, সো প্রথমে গ্রামার আসছে, তাই গ্রামারের যে রুলগুলো সেই রুলগুলোকে প্রথমে প্রেজেন্ট করা হবে। আবার বলছি, গ্রামারের যে রুলগুলো আছে সেগুলোকে প্রেজেন্ট করা হবে। যেমন টিচার বললেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা শিখবো সিম্পল প্রেজেন্ট টেন্স। টিচার বললেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা শিখবো সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে তিনি কি বলবেন? যখন তিনি সিম্পল প্রেজেন্ট টেন্স বললেন, তারপরে তিনি তার রুলটাকে বলবেন। রুলটাই কি বলবেন? বলবেন সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল হলো সাবজেক্ট, ঠিক আছে, প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এই কথাটাকে তিনি বললেন। তারপরে তিনি একটা উদাহরণ দিলেন, আই ইট রাইস। তারপরে তিনি উদাহরণ দিলেন, হি প্লেজ ফুটবল। তারপরে তিনি উদাহরণ দিলেন, সি রাইটস লেটার্স। ঠিক আছে? এরপরে তিনি কি করলেন? এক্সাম্পল দিলেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এবং তারপরে তিনি কি করবেন? ট্রান্সলেশন প্র্যাকটিস করাবেন। তিনি বলবেন চলো এগুলোকে তুমি ট্রান্সলেট করো, কিসে? মাদার টাঙ্গে ট্রান্সলেট করো। তিনি বলবেন মাদার টাঙ্গে ট্রান্সলেট করেছো, এরপরে মাদার টাঙ্গে যে ট্রান্সলেট করেছো, অর্থাৎ আই ইট রাইসকে যখন তুমি বললে আমি ভাত খাই, তো এই আমি ভাত খাই কথাটাকে এরপরে তুমি আবার ইংলিশে ট্রান্সলেট করো। তখন আমি ভাত খাই থেকে ছাত্ররা বলবে আই ইট রাইস। তখন তিনি বলবেন যে মনে করো আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ ছাত্রদেরকে একটা বিদেশি ভাষার কনসেপ্ট বোঝাবেন। একটা বিদেশি ভাষার কনসেপ্ট তিনি ছাত্রদেরকে বোঝাবেন। কিসের মাধ্যমে বোঝাবেন? ছাত্রদের মাদার টাং ইউজ করে, ছাত্রদের ল্যাঙ্গুয়েজ ইউজ করে তিনি বোঝাবেন। বোঝা যাচ্ছে? তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড, এর মধ্যে কি আছে? এর মধ্যে মাদার টাং এর ব্যবহার রয়েছে। ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে ডিডাকটিভ টিচিং অফ গ্রামার। এই ওয়ার্ডগুলো খুব জটিল জটিল ওয়ার্ড, এত ভেবে লাভ নেই। ডিডাকটিভ টিচিং অফ গ্রামার এর মানে কি? ডিডাকটিভ টিচিং অফ গ্রামার এর মানে হলো যেখানে গ্রামার রুলগুলো প্রথমে প্রেজেন্ট করা হচ্ছে, স্টুডেন্টরা তারপরে এই রুলগুলোকে অ্যাপ্লাই করবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ। এক্সারসাইজ মানে অনুশীলনীর যা যা কোয়েশ্চেন, যা যা অঙ্ক, যা যা গ্রামার, যা যা থাকবে আর কি, ঠিক আছে, যা যা টাস্ক থাকবে তাতে এই রুলগুলোকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে? স্টুডেন্টরা জিটিএম এর মধ্যে আবার কি করবে? শুধুমাত্র গ্রামার রুলটাকেই শিখবে? গ্রামার রুলটাই কি শুধুমাত্র তারা অ্যাপ্লাই করবে? উত্তর হচ্ছে না। শুধুমাত্র তারা গ্রামার রুল শিখবে না, শুধুমাত্র তারা এই গ্রামারের রুলগুলোকে অ্যাপ্লাই করবে না, এরা তারপরে কি করবে? এরা ট্রান্সলেট করবে। এরা তারপরে কি করবে? ট্রান্সলেট করবে। ঠিক আছে? এরপরে এখানে আমরা দুটো টার্ম শেখাবো। একটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে, ঠিক আছে, নেটিভ ল্যাঙ্গুয়েজ। আবার বলছি, এখানে দুটো টার্মকে আমি শেখাই। একটা হলো টার্গেট ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো নেটিভ ল্যাঙ্গুয়েজ। চলো, টার্গেট ল্যাঙ্গুয়েজ কাকে বলে? টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা যে ল্যাঙ্গুয়েজটা তুমি শিখছো। আর নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাদার টাং, এর মানে লার্নারের যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, L1, লার্নারের যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা যেহেতু বাঙালি, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি মানে বাংলা। যাদের উড়িষ্যায় বাড়ি তাদের ওড়িয়া, ঠিক আছে, নর্থ ইন্ডিয়াতে বাড়ি হলে হিন্দি। এগুলো হচ্ছে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে ওদের দৃষ্টিকোণ থেকে ইংলিশটা কি? না, ইংলিশটা হলো টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা বাক্য বলছি, দ্য বয় ইজ প্লেইং ফুটবল,
এই বাক্যটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? এটা ইংলিশে লেখা, মানে ইট ইজ রিটেন ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি যদি বলি ছেলেটি ফুটবল খেলছে, এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? এটা নেটিভ ল্যাঙ্গুয়েজে লেখা। তার মানে এই জিটিএম এর ক্ষেত্রে কি হয়? জিটিএম এর ক্ষেত্রে ট্রান্সলেট ফ্রম দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ টু দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমার সাথে টার্গেট ল্যাঙ্গুয়েজকে কখনো নেটিভ ল্যাঙ্গুয়েজ করতে লাগে, কখনো নেটিভ ল্যাঙ্গুয়েজকে টার্গেট ল্যাঙ্গুয়েজ করতে লাগে। বোঝা গেছে? যেমন আমি স্কুলে যাই, এখানে কি আছে? নেটিভ ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজ করো আই গো টু স্কুল। আবার আমি বললাম আই গো টু স্কুল, একে কি করো? একে নেটিভ ল্যাঙ্গুয়েজ করো। অর্থাৎ আমি বাক্যটা কিসে বললাম? আমি বাক্যটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজে বললাম। তাহলে এক্ষেত্রে আমরা দুটো টার্ম শেখালাম। একটা টার্মের নাম হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ, এক্সকিউজ মি, এক্ষেত্রে আমরা এই জায়গাতে দুটো টার্ম শেখাচ্ছি। একটা টার্মের নাম হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং আর একটা টার্মের নাম হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। এই টার্গেট ল্যাঙ্গুয়েজটা কি? টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ বিং লার্নড, দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ বিং লার্নড, অর্থাৎ যে ভাষাটা তুমি শিখছো, দ্যাট ইজ বিং লার্নড, এটাকে আমরা বলবো টার্গেট ল্যাঙ্গুয়েজ। এবং তারপরে আরেকটা কথা আছে, এবং সেটা কি? সেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে আরেকটা কথা আছে এবং সেটা কি? সেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি? এটাকে আমরা বলবো দ্য লার্নার্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। একদম পারফেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটাকে আমরা বলবো L1, রাইট? তাহলে যেহেতু আমরা এই জায়গাটাতে সামনের দিকে এগোচ্ছি, তাহলে জিটিএম এর ক্ষেত্রে আমরা কি বললাম? এখানে মাদার টাং এর ব্যবহার হচ্ছে, গ্রামারের রুল গুলোকে বলা হচ্ছে, ঠিক আছে? ট্রান্সলেশন, মানে স্টুডেন্টস উইল ট্রান্সলেট মাল্টিপল প্যাসেজেস, অনেক প্যাসেজ গুলোকে স্টুডেন্টরা ট্রান্সলেট করবে টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে নেটিভ ল্যাঙ্গুয়েজে, নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে। এবং কি ভোকাবুলারি শেখানো হবে। আবার বলছি, ভোকাবুলারি শেখানো হবে কিসের মাধ্যমে? শেখানো হবে বাইলিঙ্গুয়াল ফরম্যাটে, বাইলিঙ্গুয়াল ওয়ার্ড লিস্ট বলার মাধ্যমে এই ভোকেবসটা শেখানো হবে। আচ্ছা, আমরা এরপরে বলি যে vocabulary is taught through bilingual word list in GTM, মানে যখন the new words are presented with their meanings in both the target language and the learner's native language, মানে যখন if the target language is English and the native language is বাংলা, আমরা এইভাবে ধরেই পড়াবো পুরোটা। টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আর নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রে ইংলিশে যে শব্দটা হচ্ছে বুক, বাংলাতে সেই শব্দটা বই। ইংলিশে যে শব্দটা হাউস, বাংলাতে সেই শব্দটা বাড়ি। ইংলিশে যে শব্দটা ওয়াটার, বাংলাতে সেই শব্দটা জল। তার মানে ইফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ and the native language is Bengali, I repeat, if the target language is English and the native language is Bengali, বোঝা গেছে? তাহলে টিচার কিভাবে পড়াবেন? যে দিস ইজ এ হাউস, হাউস মানে বাড়ি, ঠিক আছে? গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ওয়াটার মানে জল। মানে টার্গেট যদি হয় ইংলিশ আর নেটিভ ল্যাঙ্গুয়েজ যদি হয় বাংলা, তাহলে তিনি কি করবেন? তিনি দুটো ল্যাঙ্গুয়েজকেই পড়াবেন। এই বাইলিঙ্গুয়াল বলে যে কথাটা আমি ইউজ করলাম, বাইলিঙ্গুয়াল বলে যে কথাটা আমি ইউজ করলাম, এই বাইলিঙ্গুয়াল মানেই হলো ইনভলভিং, এর মানেই হলো ইনভলভিং টু ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ এর মধ্যে কি থাকছে? এর মধ্যে দুটো ল্যাঙ্গুয়েজ থাকছে। তার মানে ভোকাবুলারি ইজ টট থ্রু বাইলিঙ্গুয়াল ওয়ার্ড লিস্টস, মানে the new words are presented with their meanings in both the target language and the learner's native language, and the students memorize them for accurate understanding, for accurate translation. এবং স্টুডেন্টসরা এই সমস্ত জিনিসপত্রগুলোকে তারা কি করছে? তারা ঠিকঠাক ভাবে মনে করতে পারছে বিকজ অফ দ্য ইনভলভমেন্ট অফ দ্য টু ল্যাঙ্গুয়েজেস। এই দুটো ল্যাঙ্গুয়েজের ইনভলভমেন্টের কারণে স্টুডেন্টরা এই জিনিসটাকে আরো ভালোভাবে, আরো প্রপারলি তারা মনে করতে পারছে। ঠিক আছে? এরপরে স্টুডেন্টরা কি করবে বা টিচার কি করবেন?
মনে রাখতে হবে বেশ কিছু লিটারারি প্যাসেজ, অর্থাৎ যেগুলোকে আমরা বলি প্যাসেজ পড়া আর কি, সেই লিটারারি প্যাসেজ গুলো পড়া হবে। ঠিক আছে, দ্য প্যাসেজেস দ্যাট উড হেল্প আস টু টিচ গ্রামার, টু টিচ ভোকাবুলারি, অর্থাৎ রিডিং লিটারারি টেক্সট। আমি আবার বলছি, রিডিং লিটারারি টেক্সট অর্থাৎ টেক্সট পড়ার একটা আলাদা রকমের গুরুত্ব রয়েছে। আচ্ছা, লিটারারি প্যাসেজ মানে কোনটা? ফর এক্সাম্পল, ধরো একটা প্যাসেজ নেওয়া হলো, সেটা উইলিয়াম শেক্সপিয়ারের কোনো একটা নাটক থেকে কোনো একটা প্যাসেজ, বা চার্লস ডিকেন্সের কোনো একটা মানে কোনো একটা উপন্যাস থেকে কোনো একটা প্যাসেজ, এরকম একটা প্যাসেজ নেওয়া হলো। তার মানে একজন টিচার, মন দিয়ে শুনবে, একজন টিচার তিনি কি করবেন, তিনি কোন একটা লিটারেরি ওয়ার্কের কোন একটা পার্টিকুলার ফেমাস প্যাসেজকে তিনি সিলেক্ট করবেন এবং তারপরে তিনি সেটাকে পড়বেন এবং পড়ার মাধ্যমে তিনি স্টুডেন্টদেরকে শেখাবেন। কি শেখাবেন? নাম্বার ওয়ান, যে চলো দেখো উইলিয়াম শেক্সপিয়ার এখানে একটা ওয়ার্ড ইউজ করেছেন, অনার। এই অনার মানে আত্মসম্মান। দেখো চার্লস ডিকেন্স এখানে একটা শব্দ ইউজ করেছেন, গ্রিফ, GRIEF, গ্রিফ মানে দুঃখ। এখানে একটা ওয়ার্ড আছে ভার্চু, ঠিক আছে, ভার্চু মানে একটা ম্যারিটোরিয়াস কোয়ালিটি। তাহলে টিচাররা একটা প্যাসেজকে সিলেক্ট করবেন কোনো একটা ফেমাস লিটারেরি ওয়ার্ক থেকে এবং তারপরে সেটাকে তিনি পড়বেন এবং যখন তিনি পড়বেন তখন স্টুডেন্টসরা জানতে পারবে, নাম্বার ওয়ান, তারা নতুন ভোক্যাব শিখবে, তারা নতুন গ্রামার রুল শিখবে, তারা সেখান থেকে সেন্টেন্স প্যাটার্ন শিখবে এবং তাদের মধ্যে একটা ট্রান্সলেশন স্কিল, মানে টিচার ট্রান্সলেট করবেন অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, যখন স্টুডেন্টসরাও এটা শুনবে তাদের মধ্যে কি তৈরি হয়ে যাবে, একটা ট্রান্সলেশন স্কিল ইভেনচুয়ালি অ্যান্ড অটোমেটিক্যালি এটা কিন্তু বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, লিটারেচার ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। মানে জিটিএম বিলিভ করে দ্যাট দ্য বেস্ট ওয়ে টু মাস্টার আ ল্যাঙ্গুয়েজ ইজ বাই রিডিং ইটস গ্রেট লিটারেচার। মানে তুমি যদি ইংলিশ শিখতে চাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভালো ভালো উপন্যাসকে পড়ো। এটা জিটিএম কিন্তু বিলিভ করে, গ্রামার ট্রান্সলেশন মেথড এটা কিন্তু বিলিভ করে দ্যাট যে কোনো ভাষা, যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজকে তোমার যদি শেখার থাকে তাহলে সেই ফরেন ল্যাঙ্গুয়েজকে তুমি মাস্টার করতে পারো সেই ল্যাঙ্গুয়েজের যেগুলো গ্রেট বুকস রয়েছে, যেগুলো গ্রেট লিটারেচার রয়েছে সেগুলোকে পড়ার মাধ্যমে। সো লিটারারি ওয়ার্কস আর রিগার্ডেড অ্যাজ দ্য মডেলস অফ কারেক্ট গ্রামার। এর মাধ্যমে আমরা রিচ ভোকেবস থেকে এলিগেন্ট স্টাইল থেকে এগুলো সব শিখতে পারি। তাই স্টুডেন্টস দে শুড স্টাডি ফেমাস অথার্স ইনস্টেড অফ এভরিডে কনভারসেশন। মানে ফরেন ল্যাঙ্গুয়েজকে শেখার জন্য যে এভরিডে কনভারসেশন তারও একটা গুরুত্ব রয়েছে, বাট জিটিএম বলছে যে তুমি যদি ভালো ভালো বই পড়ো, অন্যান্য ইম্পর্ট্যান্ট সেলিব্রেটেড যে সমস্ত সাকসেসফুল বই রয়েছে সেগুলো পড়ার মাধ্যমেও কিন্তু আমরা ইকুয়ালি, ঠিক আছে, লার্ন করতে পারবো ফরেন ল্যাঙ্গুয়েজকে। তাহলে আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে মাথার মধ্যে রাখবো যে এতে কি খুব একটা, আমি আবার বলছি, এটা আমরা শুধু পড়ছি, পড়ে এটার মানে এটা, এতে ওরাল কমিউনিকেশন কিন্তু খুব ইগনোর করা হয়, ওরাল কমিউনিকেশন কিন্তু খুব ইগনোর করা হয়। অর্থাৎ স্পিকিং অ্যান্ড লিসেনিং এই জিনিসটার উপর কিন্তু খুব কম গুরুত্ব দেওয়া হয়। আছে, গুরুত্ব আছে, একবারেই যে নেই সেটা নয়, গুরুত্ব আছে, বাট লিটিল অ্যাটেনশন দেওয়া হয় স্পিকিং অ্যান্ড লিসেনিং এর উপর। ঠিক আছে, দেয়ার আর লিটিল অ্যাটেনশন। এখানে আমরা মানে ওয়ান অফ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স সেটা কি না, ওরাল কমিউনিকেশন ইগনোর হচ্ছে। আচ্ছা, এই ওরাল কমিউনিকেশন ইগনোর হচ্ছে মানে কি? মানে স্টুডেন্টস রেয়ারলি স্পিক ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ডিউরিং ক্লাস। স্টুডেন্টরা টার্গেট ল্যাঙ্গুয়েজে কি কথাটা বলছে, ওরা কোন ভাষায় শিখছে? ওরা তো কোন ভাষায় শিখছে? ওরা নেটিভ ল্যাঙ্গুয়েজে শিখছে। তাহলে স্টুডেন্টরা কি টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলার সুযোগ পাচ্ছে? আরে শুনছে, আই ইট রাইস মানে আমি ভাত খাই, এটা তো শুনলো, কিন্তু স্টুডেন্টরা কি টার্গেট ল্যাঙ্গুয়েজে ক্লাস টাইমে বলার সুযোগ পাচ্ছে? পাচ্ছে না। ক্লাসরুম অ্যাক্টিভিটিটা কিসের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে? ক্লাসরুম অ্যাক্টিভিটিটা টেক্সটের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে, প্যাসেজ ট্রান্সলেশনের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে। আবার বলছি, টেক্সটের উপর ডিপেন্ড হয়ে থাকছে, ট্রান্সলেশন প্যাসেজের উপর ডিপেন্ড হয়ে থাকছে। চলো
হাউস মানে বাড়ি, ওয়াটার মানে জল, বুক মানে বই, ঠিক আছে, গ্রিপ মানে দুঃখ। এই ওয়ার্ডগুলোর মানে কতটা মনে রাখতে পারছো কি না পারছো, অর্থাৎ মেমোরাইজিং ভোকাবুলারি, কতটা ভোকাবুলারি তুমি মনে করতে পারছো, তার উপর ডিপেন্ড হয়ে থাকছে। চলো, কতগুলো গ্রামার এক্সারসাইজ করতে পারছো, কতগুলো টেন্সের কারেকশন করতে পারছো, কতগুলো ইররকে ডিসকভার করতে পারছো, এর উপর জিনিসপত্র এগিয়ে চলেছে। ঠিক আছে, যেহেতু since there is little conversation by interaction, studentরা they may know grammar rules but find it difficult to communicate in real life situations। মানে হয়তো গ্রামারের এক্সারসাইজেস করে দিচ্ছে, বোঝা যাচ্ছে, গ্রামারের অনেকগুলো এক্সারসাইজেস করে দিচ্ছে, অনেক উত্তর বার করে দিচ্ছে, কিন্তু এই ফরেন ল্যাঙ্গুয়েজের ফরেন গ্রামারের আনসার করে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে যে সেটা হয়তো বলতে পারছে না। যেমন হয়তো বললাম, আচ্ছা বলো যে আই এম গোয়িং টু স্কুল এর মানে কি, স্টুডেন্ট হয়তো বলে দিল যে আই এম গোয়িং টু স্কুল এর মানে হলো আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি। কিন্তু হয়তো তোমার সাথে বা তুমি হয়তো কোন একটা ছাত্রের সাথে রাস্তায় দেখা হয়েছে, এবং তারপর তুমি তাকে জিজ্ঞেস করলে ওয়্যার আর ইউ গোয়িং, তাকে তুমি এটা জিজ্ঞেস করলে ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ইংলিশে জিজ্ঞেস করেছো, তখন এর উত্তরটা কি হবে, এর উত্তরটা সেই বাক্যটা হবে যে বাক্যটা না হলেও ক্লাসরুমে ও হাজারবার শুনেছে, হাজারবার লিখেছে, কিন্তু দেখা যাচ্ছে সে স্টুডেন্টটা এই রেসপন্সটা করতে সে হেজিটেট ফিল করছে, স্টুডেন্ট এই রেসপন্সটা করতে হেজিটেট ফিল করছে। সো এ স্টুডেন্ট মে কারেক্টলি ট্রান্সলেট দ্য সেন্টেন্স, ও এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে দিচ্ছে কে আই এম গোয়িং টু স্কুল, কিন্তু দেখা গেল সেই স্টুডেন্টটা হেজিটেট করছে এই বাক্যটাই একটা ন্যাচারাল কনভারসেশনে ডে টু ডে বেসিসে এই বাক্যটাকে ইনকর্পোরেশনের ক্ষেত্রে সে অনেক হেজিটেশন মানে ফেস করছে, তার অনেক মানে কি বলবো ডাউটস তৈরি হচ্ছে মনের মধ্যে, সে কনফিডেন্সের একটা অ্যাবসলিউট এন্ড এক্সট্রিম লেভেলের একটা স্কারসিটি আমরা দেখতে পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কি, দ্য টিচার্স দে ডু নট স্পেন্ড মাচ টাইম, আবার বলছি দ্য টিচার্স দে ডু নট স্পেন্ড মাচ টাইম, দে মানে তারা এই জিনিসগুলোকে যে স্টুডেন্টদেরকে দিয়ে যে আমি বলাবো সেটার উপর তারা কিন্তু গুরুত্ব দেন না। এর ফলে কি হয়, এই গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে, আবার বলছি গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে এই কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ওয়ার্ডস, এটাও কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই না। মানে যে একটা শব্দকে আমরা প্রপারলি বলবো, এই কারেক্ট প্রোনাউন্সিয়েশনটাকেও আমরা অনেক সময় দেখতে পাই না। স্টুডেন্টরা পড়ে, তারা পড়ে, সাইলেন্টলি পড়ে, তারা ট্রান্সলেট করে, চলো এটা পড়লাম আই এম গোয়িং টু স্কুল, এর উত্তর আমি স্কুলে যাচ্ছি, ব্যাস উত্তর লিখে দিল, তারা সেটাকে বললো না লাউডলি। অ্যাজ এ রেজাল্ট কি হলো, লার্নাররা হয়তো বা ওয়ার্ডটার মানে জানে, গ্রামারের মানে কি বলবো টেন্সের স্ট্রাকচারটাও জানে, কিন্তু কি লার্নাররা তারা হয়তো they may pronounce the words incorrectly even if they know the meaning, even if they know the grammatical usage, তারা গ্রামাটিক্যাল ইউসেজ এটা জানে, ঠিক আছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাকে জানে, কিন্তু হয়তো কি লার্নাররা এটাকে ইনকারেক্টলি বলছে। তাহলে আমি বললাম যে এ স্টুডেন্ট মে নো দ্য মিনিং, আবার বলছি এ স্টুডেন্ট মে নো দ্য মিনিং, এ স্টুডেন্ট মে নো দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড নলেজ, সে হয়তো নলেজ এর স্পেলিংটাকে জানে, কিন্তু KNOWLEDGE এর উচ্চারণ যে নলেজ এটা ওর জানা নেই। কেন জানা নেই, কারণ জিটিএম কি করছে, দ্য মেন অবজেক্টিভ অফ জিটিএম হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ জিটিএম, জিটিএম এর মেন অবজেক্টিভ হলো গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, জিটিএম এর মেন অবজেক্টিভ হলো গ্রামাটিক্যাল ট্রান্সলেশন, জিটিএম এর মেন অবজেক্টিভ কোনটা নয়, নট রিয়েল কমিউনিকেশন, নট ওরাল কমিউনিকেশন। তাই স্পিকিং অ্যান্ড লিসেনিং আর কনসিডার্ড লেস ইম্পর্ট্যান্ট, স্পিকিং অ্যান্ড লিসেনিং এটা লেস ইম্পর্ট্যান্ট, কোনটা মোর ইম্পর্ট্যান্ট, রিডিং অ্যান্ড রাইটিং, রিডিং অ্যান্ড রাইটিং এইটা জিটিএম এ মোর ইম্পর্ট্যান্ট, কোনটা লেস ইম্পর্ট্যান্ট, স্পিকিং অ্যান্ড লিসেনিং, এটা হলো জিটিএম এর একটা ডিমেরিটস আমরা বলতে পারবো। তাহলে আমরা জিটিএম কে নিয়ে আলোচনা করতে যে কথাটাকে বললাম যে জিটিএম এর ক্যারেক্টারিস্টিক্স, আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স গুলোকে শর্ট টার্মে নোট নিই, আমরা যে আলোচনাটা করেছিলাম সেই আলোচনাটাকে যদি আমরা একটু সিস্টেমেটিক্যালি লিখে নেওয়ার চেষ্টা করি,
তাহলে আমরা জিটিএম এর ক্ষেত্রে কি বলবো, যে জিটিএম এর ক্ষেত্রে ইউজ অফ মাদার টাং, ইউজ অফ মাদার টাং অর্থাৎ মাতৃভাষার ব্যবহার হচ্ছে। দ্য টিচার এক্সপ্লেন্স গ্রামার, দ্য টিচার এক্সপ্লেন্স ভোক্যাবস, টিচার কি করছেন, টিচার গ্রামারকে এক্সপ্লেন করছেন, টিচার ভোক্যাবসকে এক্সপ্লেন করছেন, টিচার গ্রামারকে এক্সপ্লেন করছেন, ভোক্যাবসকে এক্সপ্লেন করছেন কিসে, স্টুডেন্টদের নেটিভ ল্যাঙ্গুয়েজে, স্টুডেন্টদের নেটিভ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তিনি আবার বলছি, a teacher explains the grammar and the vocabs in the native language, ঠিক আছে, এটা গেল ইউজ অফ মাদার টাং। চলো নাম্বার 2 যেটাকে বললাম ডিডাকটিভ, নাম্বার 2 যেটাকে বললাম ডিডাকটিভ টিচিং অফ গ্রামার, ডিডাকটিভ টিচিং অফ গ্রামার। এই ডিডাকটিভ টিচিং অফ গ্রামার জিনিসটা কি, এখানে গ্রামার রুলস গুলোকে প্রথমে বলা হয়, গ্রামার রুলস আর প্রেজেন্টেড ফার্স্ট, গ্রামার রুলস আর প্রেজেন্টেড ফার্স্ট, প্রথমে গ্রামার রুল গুলোকে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে, তারপরে স্টুডেন্টরা এই রুল গুলোকে অ্যাপ্লাই করে থ্রু এক্সারসাইজেস। কি বললাম, স্টুডেন্টস অ্যাপ্লাই দিজ রুলস থ্রু এক্সারসাইজেস, স্টুডেন্টরা এই রুল গুলোকে অ্যাপ্লাই করে কিসের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, ঠিক আছে। এবং তারপরে কি বললাম, গ্রামার ট্রান্সলেশন মেথডের থার্ড পয়েন্ট, এটা একটু আগে আমি বললাম, গ্রামার ট্রান্সলেশন মেথড এটা ট্রান্সলেশন এর উপর গুরুত্ব দেয়। ট্রান্সলেশনের উপর গুরুত্ব দেওয়া মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজকে নেটিভ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, টার্গেট ল্যাঙ্গুয়েজকে নেটিভ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা নাম্বার 1। নাম্বার 2, নেটিভ ল্যাঙ্গুয়েজকে, নেটিভ ল্যাঙ্গুয়েজকে টার্গেট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, নেটিভ ল্যাঙ্গুয়েজকে টার্গেট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, টার্গেট ল্যাঙ্গুয়েজ টু নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ টু টার্গেট ল্যাঙ্গুয়েজ। কি বলছি বোঝা যাচ্ছে? এবং এরপরে যে কথাটাকে বললাম গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভোকাবুলারি লার্নিং, অর্থাৎ ভোক্যাবস এর লার্নিং হয়, অর্থাৎ শব্দ শিখতে পারে, ভোকাবুলারি লার্নিং হয়। এই ভোকাবুলারি লার্নিংটা কিসের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে বাইলিঙ্গুয়াল ওয়ার্ডস এর মাধ্যমে। আবার বললাম এটা কিসের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে বাইলিঙ্গুয়াল ওয়ার্ডস এর মাধ্যমে। বাইলিঙ্গুয়াল ওয়ার্ডস মানে একটু আগে আমি বললাম যেখানে দুটো শব্দ পরপর ব্যবহার করা হচ্ছে, একটা নেটিভ ল্যাঙ্গুয়েজের শব্দ ব্যবহার করা হচ্ছে, একটা টার্গেট ল্যাঙ্গুয়েজের শব্দ ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। স্টুডেন্টরা মেমোরাইজ করছে, স্টুডেন্টরা মেমোরাইজ করছে ইনস্টেড অফ লার্নিং ওয়ার্ডস, তারা লার্ন করছে না, তারা মেমোরাইজ করছে, খালি মনে করছে, আচ্ছা গ্রিপ মানে দুঃখ, গ্রিপ মানে দুঃখ, লার্ন করছে না। আচ্ছা, জিটিএম এর আরেকটা বিশেষ ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা হলো রিডিং লিটারেরি টেক্সট, বড় বড় টেক্সট বই পড়া, সেখান থেকে প্যাসেজ পড়া, প্যাসেজ থেকে কোয়েশ্চেন আনসার করা, ওয়ার্ড লেখা, ওয়ার্ডের মিনিং করা, এই জিনিসগুলো আর কি, এবং তার থেকে গ্রামার শেখা, ভোক্যাব শেখা, বেশ। এবং আমরা কি দেখলাম জিটিএম এর আরেকটা ফিচার্স, যে স্পিকিং এবং লিসেনিং এর উপর লেস অ্যাটেনশন, স্পিকিং অ্যান্ড লিসেনিং এর উপর লেস অ্যাটেনশন দেওয়া হচ্ছে বা লিটল অ্যাটেনশন দেওয়া হচ্ছে, অল্প অ্যাটেনশন রয়েছে স্পিকিং এবং লিসেনিং এর উপর। এবং তোমরা বুঝতেই পারলে, তাই জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড, এখানে টিচার শেষ কথা বলছে, কারণ সে টিচার, তিনি টার্গেট ল্যাঙ্গুয়েজকে শেখাবেন। তাই আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমটাকে আমরা টিচার সেন্টার্ড ক্লাসরুম বলতে পারবো। কি বলতে পারবো? টিচার সেন্টার্ড ক্লাসরুম, যেখানে টিচার এক্সপ্লেইনস দ্য লেসন, যেখানে টিচার কন্ট্রোলস দ্য লেসন।
আবার বলছি হিয়ার দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন, হি কন্ট্রোলস দ্য লেসন। স্টুডেন্টরা কি করতে পারে, তারা শুনতে পারে, মেমোরাইজ করতে পারে এবং তারা রিটেন এক্সারসাইজ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, ক্লাসরুমের আমরা কি কি দেখতে পাবো এখানে, এরপরে টিচারের রোলটাকে আমরা দেখে নিই। রোল অফ দ্য টিচার গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে। ঠিক আছে, টিচারের কি রোল? আচ্ছা, টিচারই হচ্ছেন সুপ্রিম অথরিটি। তোমরা জিনিসটাকে বুঝতেই পারলে। গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে সুপ্রিম অথরিটি তাহলে কার রয়েছে? সুপ্রিম অথরিটি রয়েছে টিচারের। আচ্ছা, কে টিচার তাহলে কি করছেন? টিচার এক্সপ্লেন করে দিচ্ছেন। কোনটাকে এক্সপ্লেন করে দিচ্ছেন? টোটাল যে গ্রামার রুলস আছে সে গ্রামার রুলস টিচার এক্সপ্লেন করে দিচ্ছেন। নাম্বার 2। নাম্বার 3, টিচার কি করছেন? স্টুডেন্টরা গ্রামারের ভুল করলে, ভোক্যাবস এর ভুল করলে, যা যা ভুল করবেন সেই এরর কারেকশন, এরর ডিটেকশন এন্ড এরর কারেকশন, এরর ডিটেকশন এন্ড এরর কারেকশন, এটা কে করছেন? এটা টিচার করছেন। টিচার আবার কি করছেন? সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ ওয়ার্ড মিনিং যেগুলো, ঠিক আছে, সেই ওয়ার্ড মিনিং গুলো তিনি ক্লিয়ার করে দিচ্ছেন। ঠিক আছে। টিচার আবার কি করছেন? ঠিক আছে, যা যা মানে যে রিটেন উত্তরটা স্টুডেন্টরা লিখছে এবং সেই স্টুডেন্টদের উত্তরটাকে তিনি ইভালুয়েট করে দিচ্ছেন। তিনি চেক করে বলে দিচ্ছেন, চলো তুমি 10-এ কত পেলে, তোমার কি প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে এগুলো বলে দিচ্ছেন। আচ্ছা, তাহলে জিটিএম এর ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা কি? রোল অফ দ্য স্টুডেন্টস ইন জিটিএম। জিটিএম এর ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা কি? স্যার, স্টুডেন্টদেরকে কি করতে হবে না, ওদেরকে খুব মন দিয়ে শুনতে হবে, স্টুডেন্টদেরকে খুব কেয়ারফুলি লিসেন করতে হবে। আচ্ছা, স্টুডেন্টরা কি করবে না, বারবার মেমোরাইজ করবে, বারবার পড়ার চেষ্টা করবে। কোনটাকে? না স্যার, ও মেমোরাইজ করবে, ও পড়ার চেষ্টা করবে কোনটাকে? গ্রামার রুলসকে এবং ভোকেবসকে। আবার বলছি গ্রামার রুলস এবং গ্রামার ভোকেবসকে ও মনে করার চেষ্টা করবে। ও কি করবে? ও যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটাকে ট্রান্সলেট করার চেষ্টা করবে। স্টুডেন্ট উড ট্রাই টু ট্রান্সলেট দ্য টেক্সট, যে টেক্সটটা দেওয়া থাকবে সেই টেক্সটটাকে ট্রান্সলেট করবে। ঠিক আছে। স্টুডেন্ট কি করবে? যে এক্সারসাইজ দেওয়া রয়েছে রিটেন এক্সারসাইজ, আবার বলছি এই এক্সারসাইজ কিন্তু রিটেন এক্সারসাইজ, সেই রিটেন এক্সারসাইজকে কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে। স্টুডেন্ট কি করবে? সে বারবার রিপিটিশন করবে, সে বারবার রিপিটিশন করবে এবং রিপিটিশনের মাধ্যমে সে প্র্যাকটিস করবে। ঠিক আছে। তাহলে যে 4টে স্কিল হয় তোমাদের জানা আছে, RWSL, RWSL, আর ফর রিডিং। আচ্ছা, রিডিং এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, হাইলি গুরুত্ব দেওয়া হচ্ছে, হাইলি এমফাসাইজ। রাইটিং এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে, রাইটিং এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, হাইলি এমফাসাইজড। অর্থাৎ শুধু গুরুত্ব নয়, ব্যাপক রকমের গুরুত্ব দেওয়া হচ্ছে, ব্যাপক রকমের গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, স্পিকিং এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, এস ফর স্পিকিং। স্পিকিং এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, উত্তর হচ্ছে না, নেগলেক্টেড। ওরা নেগলেক্টেড, ওরা পড়ে জানছে, মানেটা জানছে, টেন্সের উদাহরণ জানছে, কিন্তু সেটা ওরা অ্যাপ্লাই করতে পারছে না। আচ্ছা, লিসেনিং, এল ফর লিসেনিং। লিসেনিং এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, উত্তর হচ্ছে না, এটা কিন্তু নেগলেক্টেড হচ্ছে। তাহলে দুটো পজিটিভ আছে রিডিং রাইটিং, তো দুটো ডিসঅ্যাডভান্টেজও এখানের মধ্যে রয়েছে। আচ্ছা, তাহলে জিটিএম এর এরপরে আমরা জিটিএম এর প্রস গুলোকে জেনে নেব, এর পজিটিভ গুলোকে জেনে নেব, এর প্রস গুলোকে জেনে নেব, এর অ্যাডভান্টেজ গুলোকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। জিটিএম এর কি কি অ্যাডভান্টেজ আছে? নাম্বার 1, জিটিএম গ্রামারের স্ট্রং ফাউন্ডেশন তৈরি করে। ইয়েস অর নো? গ্রামারটা কিন্তু ছেলে শিখে যাবে, গ্রামারের কিন্তু একটা স্ট্রং ফাউন্ডেশন বা গ্রামারের যে ভিত্তি, সেই গ্রামারের ভিত্তি কিন্তু জিটিএম তৈরি করে। নাম্বার 2, জিটিএম আবার কি করে? ভোক্যাবস এর মিনিং গুলোকে ক্লিয়ার করে দেয়। ঠিক আছে, অজস্র মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, এই জিনিসগুলোকে কিন্তু তারা জেনে যায়। আচ্ছা, জিটিএম তাহলে কি করতে পারে না, রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ এই ধরনের প্যাসেজ পড়া,
আবার বলছি প্যাসেজ পড়া যে জিনিসগুলো সেইগুলো কিন্তু তারা খুব ভালো করে করতে পারে। ঠিক আছে, এটা আবার জিটিএম কি করে, ট্রান্সলেশন যে স্কিল, সেই ট্রান্সলেশন স্কিলকে কিন্তু ডেভেলপ করে দেয়। ঠিক আছে, জিটিএম আবার কি করতে পারে, দেখো বড় বড় যে ক্লাসরুম, বড় বড় ক্লাসরুমের ক্ষেত্রে তো সবাইকে দিয়ে কথা বলানো সম্ভব নয়, তাই যেগুলো লার্জ ক্লাসরুম সেখানে কিন্তু জিটিএম ইজ ইজি টু অ্যাপ্লাই। জিটিএম ইজ ইজি টু অ্যাপ্লাই, জিটিএম ইজ ইজি টু অ্যাপ্লাই ইন লার্জ ক্লাসরুম, ইন লার্জ ক্লাসরুম। লার্জ ক্লাসরুমের ক্ষেত্রে জিটিএম কিন্তু ঠিক আছে অ্যাপ্লাই করা ইজি। মনে রাখবে এডুকেশন আমাদের এখানে কেন, ঠিক আছে ম্যাক্সিমাম জায়গায় ধরো একটা পরীক্ষা আমাদের কাছে একটা ফ্যাক্টর, তাই এক্সামিনেশন ওরিয়েন্টেড এডুকেশন চলছে। আর জিটিএম এই শিক্ষা ব্যবস্থার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জিনিস। কেমন শিক্ষা ব্যবস্থা, যেটা হচ্ছে এক্সামিনেশন সেন্ট্রিক বা এক্সামিনেশন ওরিয়েন্টেড, মানে পরীক্ষার উত্তর টেনে লিখে দাও। পরীক্ষার উত্তর লেখার ক্ষেত্রে জিটিএম এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, এবং জিটিএম এর মাধ্যমে এই ধরনের যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু সবচেয়ে ভালো শেখা যাবে গ্রিক এবং ল্যাটিন। এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, অলরেডি আমি বললাম গ্রিক, অলরেডি আমি বললাম ল্যাটিন, এই গ্রিক এবং ল্যাটিনকে আমরা বেটার ভাবে শিখতে পারি জিটিএম এর মাধ্যমে। ঠিক আছে, তো এগুলো যদি দুনিয়ার সমস্ত কিছু যদি অ্যাডভান্টেজ থাকে, তার একটা ডিসঅ্যাডভান্টেজও থাকে। যদি প্রজ থাকে তার একটা কনসও থাকে, যদি নেগেটিভ থাকে, ঠিক মানে পজিটিভ থাকে তার একটা নেগেটিভও থাকে। এরপরে আমরা জানার চেষ্টা করব ডিসঅ্যাডভান্টেজেস বা কনস কোনগুলো রয়েছে বা এর নেগেটিভ গুলো কি। না প্রথমেই হচ্ছে যেটা শুধু লিখো আর পড়ো, যেটা ডে টু ডে বেসিস, যেটা কমিউনিকেশন এবিলিটি, সেই কমিউনিকেশন এবিলিটিকে জিটিএম কি করে, জিটিএম পুরোপুরিভাবে ইগনোর করে। কোনটাকে ইগনোর করে, কমিউনিকেশন এবিলিটিকে, কমিউনিকেশন এবিলিটিকে জিটিএম পুরোপুরিভাবে ইগনোর করে। ঠিক আছে, জিটিএম করলে কি হবে বলো, না দুটো স্কিল খুব দুর্বল হয়ে যাবে। দুটো স্কিল যেমন খুব স্ট্রং হবে, রিডিং আর রাইটিং, রিডিং আর রাইটিং আবার বলছি, ওটা যেমন ভাবে যদি এটা অ্যাডভান্টেজে বলো, রিডিং আর রাইটিং এই দুটো খুব স্ট্রং হয়, ওটা অ্যাডভান্টেজের পয়েন্টে তুমি যদি অ্যাড করে দাও, তাহলে ডিসঅ্যাডভান্টেজের পয়েন্টে অবশ্যই তোমাকে বলতে হবে যে স্পিকিং এবং লিসেনিং, আবার বলছি স্পিকিং এবং লিসেনিং এই দুটো যে স্কিল, এই দুটো স্কিল কিন্তু কি থাকে, এই দুটো স্কিল কিন্তু রিমেন উইক, অর্থাৎ দুর্বল ভাবে পড়ে থাকে। দুটো স্কিল প্রচন্ড রকম স্ট্রং হয়ে গেল। কোন দুটো স্কিল, একটা হলো রিডিং আর একটা হলো রাইটিং। দুটো স্কিল প্রচন্ড রকম দুর্বল হয়ে গেল, একটা হলো স্পিকিং আর একটা হলো লিসেনিং। এই দুটো স্কিল কিন্তু দুর্বল হয়ে গেল। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এরপরে কি শুধু পড়ো মনে রাখো, পড়ো মনে রাখো, লিখো পড়ো মনে রাখো, ঠিক আছে, তার মানে এই যে মনে রাখো, এখানে এই লার্নিং এর যে অ্যাটমসফিয়ার, লার্নিং এর যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারটা একটু মেকানিক্যাল হয়ে যাচ্ছে, এই অ্যাটমসফিয়ারটা একটু মেকানিক্যাল হয়ে যাচ্ছে জিটিএম এর দ্বারা। ঠিক আছে, এই জিটিএম করতে করতে আমরা দেখতে পাই যে স্টুডেন্টদের কোনো কিছু পড়তে গেলে স্টুডেন্টদের মানে একটা একটু বেশি বাড়তি ডিপেন্ডেন্সি চলে আসে। স্টুডেন্টরা কিসের উপর বেশি ডিপেন্ড হয়ে যায়, স্টুডেন্টসরা মেনলি ডিপেন্ড করে কার উপর, তারা ডিপেন্ড করে মাদার টাং এর উপর। আবার বলছি স্টুডেন্টসরা কার উপর ডিপেন্ড করে পড়ে, ওরা মাতৃভাষার উপর ডিপেন্ড করে পড়ে। এবং অনেক সময় এই জিটিএম চলতে চলতে কি হয় না, ক্লাসরুম যে অ্যাক্টিভিটি গুলো, এই ক্লাসরুম অ্যাক্টিভিটি এরকম করে পড়তে পড়তে এই ক্লাসরুম অ্যাক্টিভিটি কিন্তু প্রচন্ড রকমের মনোটোনাস হয়ে পড়ে। আবার বলছি ক্লাসরুম অ্যাক্টিভিটি মনোটোনাস হয়ে পড়ে। ঠিক আছে, এবং আমরা কি দেখতে পাই যে ভাষা, ভাষা মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কি জিটিএম এর মাধ্যমে ল্যাঙ্গুয়েজকে শুধু নিয়মের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে। যে ল্যাঙ্গুয়েজ মানে রুলস, ল্যাঙ্গুয়েজ মানে গ্রামার, ল্যাঙ্গুয়েজ মানে ওয়ার্ড তার সিনোনিম তার অ্যান্টোনিম, ল্যাঙ্গুয়েজ মানে যে কমিউনিকেশন স্কিল, যে ল্যাঙ্গুয়েজ মানে তোমার আমার কথাবার্তা,
সেই কমিউনিকেশনটাই যেটা ল্যাঙ্গুয়েজের মেন পারপাস, মনের ভাব প্রকাশ করা, সেই কমিউনিকেশনটাই সবচেয়ে বেশি পরিমাণে নেগলেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাই এর সবচেয়ে বড় যেটা ডিফিকাল্টি, মানে ডিফিকাল্টি ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট নয়, ডিসঅ্যাডভান্টেজ, সেটা কি? শিক্ষার্থীরা গ্রামারটা শিখে যায় কিন্তু বলতে পারে না। শিক্ষার্থীরা গ্রামারটা শিখে যায় কিন্তু বলতে পারে না। তার জন্য বললাম, দ্য লার্নার্স, তারা কি করতে পারে? দে মে নো গ্রামার, তারা গ্রামারটা শিখে যায় কিন্তু তারা ব্যর্থ হয়, ঠিক আছে, ফেল টু স্পিক ফ্লুয়েন্টলি। বোঝা গেছে? লার্নার, তারা গ্রামারটা শিখে যায় কিন্তু তারপরে তারা ফ্লুয়েন্টলি কথা বলতে তারা ব্যর্থ হয়ে যায়। এই হলো জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড।